নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস অপরাজিত, আজকের সপ্তদশ পর্ব। এদিকে মুশকিল, হাতের টাকা ফুরাইল, চাকুরিও জোটে না। মিস্টার রায়চৌধুরী অনবরত ঘুরাইতে ও হাঁটাইতে লাগিলেন। অপু যেখানে ছিল সেখানে আবার এরা ম্যাঙ্গানিজের কাজ আরম্ভ করিয়াছেন। অপু ধরিয়া পড়িল তাহাকে আবার সেখানে পাঠানো হোক। অনেক দিন ঘোরানোর পর মিস্টার রায়চৌধুরী একদিন প্রস্তাব করিলেন সে আরও কম টাকা বেতনে সেখানে যাইতে রাজি আছে কি না। অপমানে অপুর চোখে জল আসিল, মুখ রাঙা হইয়া উঠিল। এ কথা বলিতে উহারা আজ সাহস করিল শুধু এই জন্যে যে উহারা জানে যতই কমে হোক না কেন সে সেখানে ফিরিয়া যাইতে রাজি হইবে, অর্থের জন্য নয়। অর্থের জন্য এই অপমান সে সহ্য করিবে না নিশ্চয়। কিন্তু শরতের প্রথম নিচের অধিত্যকায় প্রথম আবলুস ফল পাকিতে শুরু করিয়াছে বটে, কিন্তু মাথার উপরে পর্বতসানুর উচ্চস্থানে এখনও বর্ষা শেষ হয় নাই। টেপারি বনে এখনও ফল পাকিয়া হলদে হইয়া আছে। ভালুক দল এখনও সন্ধ্যার পরে টেপারি খাইতে নামে। টিয়া পাখির ঝাঁক সারাদিন কলরব করে। আরও ওপরে যেখান হইতে বাদাম ও সেগুন বনের শুরু, সেখানে অজস্র সাদা মাজু ফল। আরও ওপরে রিঠা গাছে থলো থলো ফুল ধরিয়াছে। এমনকি ভালো করিয়া খুঁজিয়া দেখিলে দু একটা রিঠা গাছে এখনও দু এক ঝাড় দেরিতে ফোটা রিঠা ফুলও পাওয়া যাইতে পারে। সেখানকার সেই বিরাট রুক্ষ আরণ্যভূমি, নক্ষত্রালোকিত আলো আধার, উদার জনহীন বিশাল তৃণভূমি, সেই টানা একঘেয়ে পশ্চিমে হাওয়া, সেই অবাধ জ্যোৎস্না, স্বাধীনতা, প্রসারতা, সেই বিরাট নির্জনতা তাহাকে আবার ডাকিতেছে। এক এক সময় তাহার মনে হয় কানাডায়, অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ডে, আফ্রিকায় মানুষ প্রকৃতির এই মুক্ত সৌন্দর্যকে ধ্বংস করিতেছে সত্য, গাছপালাকে দূর করিয়া দিতেছে বটে, কিন্তু প্রকৃতি একদিন প্রতিশোধ লইবে। ট্রপিক্সের অরণ্য আবার জাগিবে, মানুষকে তাহারা তাড়াইবে, আদিম অরণ্যানী আবার ফিরিবে। ধরা বিদ্রাপনকারী সভ্যতাদর্পী মানুষ যে স্থানে সাম্রাজ্য স্থাপন করিয়াছে, পর্বতমালার নাম দিয়াছে নিজের দেশের রাজার নামে, হ্রদের নাম দিয়াছে রাজমন্ত্রীর নামে, ওর শুশুক, পাখি, শিল, বলগা হরিণ, ভালুককে খুন করিয়াছে তেল, বসা, চামড়ার লোভে, ওর মহিমময় পাইন অরণ্য ধূলিসাৎ করিয়া কাঠের কারখানা খুলিয়াছে। এ সবের প্রতিশোধ একদিন আসিবে। এ যেন এমন একটা শক্তি যা বিপুল, বিশাল, বিরাট। অসীম ধৈর্যের ও গাম্ভীর্যের সহিত সে সংহত শক্তিতে চুপ করিয়া অপেক্ষা করিতেছে, কারণ সে জানে তাহার নিজ শক্তির বিপুলতা। অপু একবার ছিন্দওয়ারার জঙ্গলে একটা খনির সাইডিং লাইন তৈরি হওয়ার সময়ে অরণ্যভূমির তপস্যা স্তব্ধ দূরদর্শী রুদ্রদেবের মতো মৌন এই গম্ভীর ভাব লক্ষ্য করিয়াছিল। ওই শক্তিটা ধীরভাবে শুধু সুযোগ প্রতীক্ষা করিতেছে মাত্র। অপুর কিন্তু চাকরি হইল না। এবার একা মিস্টার রায়চৌধুরীর হাত নয়, জয়েন্ট স্টক কোম্পানির অন্যান্য ডাইরেক্টররা নাকি রাজি হইল না। হয়তোবা তাহারা ভাবিল এ লোকটার সেখানে ফিরিবার এত আগ্রহ কেন। পুরানো লোক, চুরির সুলুক সন্ধান জানে, সেই লোভেই যাইতেছে। তাছাড়া ডাইরেক্টররাও মানুষ, তাহাদেরও প্রত্যেকেরই বেকার ভাগ্নে, ভাইপো, শালির ছেলে আছে। সে ভাবিল চাকরি না হয় বইখানা বাহির করিয়া দেখিবে চলে কিনা। মাসিক পত্রিকায় দু একটা গল্পও দিল। একটা গল্পের বেশ নাম হইল, কিন্তু টাকা কেহ দিল না। হঠাৎ তাহার মনে হইল অপর্ণার গহনাগুলি শ্বশুরবাড়িতে আছে, সেগুলি সেখান হইতে
এই 7-8 বৎসর সে আনে নাই। সেগুলি বেচিয়া তো বই বাহির করার খরচ জোগাড় হইতে পারে। এই সহজ উপায়টা কেন এতদিন মাথায় আসে নাই? সে লীলার কাছে আরও কয়েকবার গেল, কিন্তু কথাটা প্রকাশ করিল না। উপন্যাসের খাতাখানা লইয়া গিয়া পড়িয়া শোনাইল। লীলা খুব উৎসাহ দেয়। একদিন লীলা হিসাব করিতে বসিল বই ছাপাইতে কত লাগিবে। অপু ভাবিল অন্য কেউ যদি দিত হয়তো নিতুম, কিন্তু লীলা বেচারির টাকা নেব না। একদিন সে হঠাৎ খবরের কাগজে তাহার সেই কবিরাজ বন্ধুটির ঔষধের দোকানের বিজ্ঞাপন দেখিতে পাইল। সেই দিনই সন্ধ্যার পর সে ঠিকানা খুঁজিয়া সেখানে গেল। সুকিয়া স্ট্রিটের একটা গলিতে দোকান। বন্ধুটি বাহিরেই বসিয়াছিল। দেখিয়া বলিয়া উঠিল, বাহ, তুমি তুমি বেঁচে আছো দাদা? অপু হাসিয়া বলিল, হুহ, কম খুঁজিনি তোমায়। ভাগ্যিস আজ তোমার শিল্পাশ্রমের বিজ্ঞাপনটা চোখে পড়ল, তাই তো এলুম। তারপর কি খবর বলো? দোকানের আসবাবপত্র দেখে মনে হচ্ছে অবস্থা ফিরিয়ে ফেলেছ। বন্ধু খানিকটা চুপ করিয়া রহিল, খানিকটা এ গল্প ও গল্প করিল। পরে বলিল, এসো, বাসায় এসো। ছোট সাদা রঙের দোতলা বাড়ি। নিচের উঠানে একটা টিনের শেডের তলায় 8-10টি লোক কি সব জিনিস প্যাক করিতেছে, লেবেল আটিতেছে। অন্যদিকে একটা কল ও চৌবাচ্চা, আর একটা টিনের শেডে গুদাম। ওপরে উঠিয়াই একটা মাঝারি হল ঘর, দুপাশে দুটা ছোট ছোট ঘর, বেশ সাজানো। একটা শেঠ টমাসের বড় ক্লক ঘড়ি দালানে টক টক করিতেছে। বন্ধু ডাকিয়া বলিল, ওরে বিন্দু, শোন, তোর মাকে বল এক্ষুনি 2 পেয়ালা চা দিতে। অপু উৎসুকভাবে বলিল, তার আগে একবার বউ ঠাকুরনের সঙ্গে দেখাটা করি। বিন্দুকে বলো তাকে এদিকে একবার আসতে বলতে। নাকি এখন অবস্থা ফিরেছে বলে তিনি আর আমার সঙ্গে দেখা করবেন না। কবিরাজ বন্ধু ম্লান মুখে চুপ করিয়া রহিল। পরে নিম্ন সুরে অনেকটা যেন আপন মনেই বলিল, সে আর তোমার সঙ্গে দেখা করবে না ভাই। তাকে আর কোথায় পাবে? রমলা আর সে দুজনেই ফাঁকি দিয়েছে। অপু অবাক মুখে তাহার দিকে চাহিয়া রহিল। এ মাঘে রমলা গেল, পরে শ্রাবণে সে গেল। ওহ, সে কি সোজা কষ্ট গিয়েছে ভাই। তখন ওদিকে কাবুলির দেনা, এদিকে মহাজনের দেনা, বাড়িতে জমে মানুষের টানাটানি চলেছে। তোমার কথা কত বলতো। এই শ্রাবণে 5 বছর হয়ে গিয়েছে। তারপর বিয়ে করব না, বিয়ে করব না, আজ বছর 3 হলো বদ্যিবাটিতে। তারপর বন্ধুর কথায় নতুন বউ চা ও খাবার লইয়া অপুর সামনেই আসিল। শ্যামবর্ণ, স্বাস্থ্যবতী, কিশোরী মেয়েটি। চোখ মুখ দেখিয়া মনে হয় খুব চটপটে, চতুর। খাবার খাইতে গিয়া খাবারের দলা যেন অপুর গলায় আটকাইয়া যায়। বন্ধুটি নিজের কোন কালির বড়ি ও পাতা চায়ের প্যাকেটের খুব বিক্রি ও ব্যবসায়ের দিক হইতে এই 2টি দ্রব্যের সাফল্যের গল্প করিতেছিল। উঠিবার সময় বাহিরে আসিয়া অপু জিজ্ঞাসা করিল, নতুন বউটি দেখতে তো বেশ, এদিকেও বেশ গুণবতী না? মন্দ না, কিন্তু বড় মুখরা ভাই। আগের তাকে তো জানতে, সে ছিল ভালো মানুষ। এর পান থেকে চুন খসলেই কি আর করি ভাই, আমার ইচ্ছে ছিল না যে আবার। ফুটপাতে একা পড়িয়াই অপুর মনে পড়িল পটুয়া টোলার সেই খোলার বাড়ির দরজার প্রদীপাতে হাস্যমুখী নিরাভরণা দরিদ্র গৃহলক্ষ্মীকে। আজ 6 বছর কাটিয়া গেলেও মনে হয় যেন কালকার কথা। কাজল বড় হইয়া উঠিয়াছে। আজকাল গ্রামের সীতানাথ পণ্ডিত সকালে একবেলা করিয়া পড়াইয়া যান, কিন্তু একটু ঘুম কাতুরে বলিয়া সন্ধ্যার পরে দাদামশাইয়ের অনেক বকুনি সত্ত্বেও সে পড়িতে পারে না। চোখের পাতা যেন জড়াইয়া আসে। অনেক সময় যেখানে সেখানে ঘুমাইয়া পড়ে। রাত্রে কেহ যদি ডাকিয়া খাওয়ায় তবেই খাওয়া হয়। তাছাড়া বেশি রাত্রে খাইতে হইলে দাদামশাইয়ের সঙ্গে বসিয়া খাইতে হয়। সে এক বিপদ। দাদামশাইয়ের সহিত পারতপক্ষে কাজল খাইতে বসিতে চাহে না। বড় ভাত ফেলে, ছড়ায়, গুছাইয়া খাইতে জানে না বলিয়া দাদামশাই তাকে খাইতে বসিয়া সহবত শিক্ষা দেন। কাজল আলু ভাতে দিয়া
শুকনা ভাত খাইতেছে। দাদামশাই হাঁকিয়া বলিলেন, ডাল দিয়ে মাখো, শুধু ভাত খাচ্ছ কেন? মাখো, মেখে খাও। তাড়াতাড়ি কম্পিত ও আনাড়ি হাতে ডাল মাখিতে গিয়া থালার কানা ছাড়াইয়া কিছু ডাল মাখা ভাত মাটিতে পড়িয়া গেল। দাদামশাই ধমক দিয়া উঠিলেন, পড়ে গেল, পড়ে গেল, আহ! ছোড়া ভাতটা পর্যন্ত যদি গুছিয়ে খেতে জানে। তোল তোল, খুঁটে খুঁটে তোল। কাজল ভয়ে ভয়ে মাটি মাখা ভাতগুলি থালার পাশ হইতে আবার থালায় তুলিয়া লইল। বেগুন পটল ফেলছিস কেন? ও খাবার জিনিস না, সব একসঙ্গে মেঘে নে। খানিকটা পরে তাহার দৃষ্টি পড়িল কাজল উচ্ছে ভাজা খায় নাই, তখন অম্বল দিয়া খাওয়া হইয়া গিয়াছে। তিনি বলিলেন, উচ্ছে ভাজা খাসনি, খাও, ও অম্বল মাখা ভাত ঠেলে রাখো। উচ্ছে ভাজার তেতো বলিয়া কাজলের মুখে ভালো লাগে না, সে তাতে হাতও দেয় নাই। দাদামশায়ের ভয়ে অম্বল মাখা ভাত ঠেলিয়া রাখিয়া তিক্ত উচ্ছে ভাজা একটি একটি করিয়া খাইতে হইল। একখানি ফেলিবার জো নাই। দাদামশায়ের সতর্ক দৃষ্টি। ভাত খাইবে কি? কান্নায় কাজলের গলায় ভাতের দলা আটকাইয়া যায়। খাওয়া হইয়া গেলে মেজ মামিমার কাছে গিয়া বলিয়া কহিয়া একটা পান লয়। পান খুলিয়া দেখে কি কি মশলা আছে। পরে মিনতির সুরে একবার মেজ মামিমার কাছে, একবার ছোট মামিমার কাছে বলিয়া বেড়ায়, ইতি একটু কাত, ও মামিমা, তোমার পায়ে পড়ি, একটু কাত দাও না। কাঠ অর্থাৎ দারুচিনি। মামিমারা ঝঙ্কার দিয়া বলেন, রোজ রোজ ডালচিনি চাই, ছেলে আবার শৌখিন কত, তাই আবার জিভ দেখা চাই, মুখ রাঙা হলো কিনা। তবে পড়াশোনার আগ্রহ তাহার বেশি ছাড়া কম নয়। বিশ্বেশ্বর মুহুরীর হাত বাক্সে কেশরঞ্জনের উপহারের দরুন গল্পের বই আছে অনেকগুলি। খুনি আসামি কেমন করিয়া ধরা পড়িল সেই সব গল্প। আর পড়িতে ইচ্ছা করে আরব্য উপন্যাস। কি ছবি, কি গল্প! দাদামশাইয়ের বিছানার উপর একদিন পড়িয়া ছিল, সে উল্টাইয়া দেখিতেছে। টের পাইয়া বিশ্বেশ্বর মুহুরী কারিয়া লইয়া বলিল, 8 বছরের ছেলের আবার নবেল পড়া, এইবার একদিন তোমার দাদামশাই শুনতে পেলে দেখো কি করবে। কিন্তু বইখানা কোথায় আছে সে জানে। দোতলায় শোবার ঘরের সেই কাঁঠাল কাঠের সিন্দুকটার মধ্যে। একবার যদি চাবিটা পাওয়া যাইত, সারা রাত জাগিয়া পড়িয়া ভোরের আগে তাহা হইলে তুলিয়া রাখে। কয়েকদিন বৈকালে দাদামশাই বসিয়া বসিয়া তামাক খান, আর সে পণ্ডিত মশাইয়ের কাছে বসিয়া বসিয়া পড়ে। সেই সময় পণ্ডিত মশাইয়ের পেছনকার অর্থাৎ চণ্ডীমণ্ডপের উত্তরধারের সমস্ত ফাঁকা জায়গাটা অদ্ভুত ঘটনার রঙ্গভূমিতে পরিণত হয়। ঘটনাটা হয়তো খুব স্পষ্ট নয়, সে ঠিক বুঝাইয়া বলিতে তো পারে না, কিন্তু দিদিমার মুখে শোনা নানা গল্পের রাজপুত্র ও পাত্রের পুত্রেরা নাম না জানা নদীর ধারে ঠিক ওই সন্ধ্যাবেলাটাতেই পৌঁছায়। কোন রাজপুরীকে কাঁপাইয়া রাজকন্যাদের সোনার রথ বৈকালের আকাশপানে উঠিয়া অদৃশ্য হইয়া যায়। সে অন্যমনস্ক হইয়া দেওয়ালের পাশে ঝুঁকিয়া আকাশটার দিকে চাহিয়া থাকে, কেমন যেন দুঃখ হয়। ঠিক সেই সময় সীতানাথ পণ্ডিত বলেন, দেখুন দেখুন বারুজ্য মশাই, আপনার নাতির কাণ্ডটা দেখুন। স্লেটে বুড়কে লিখতে দিলাম, তা গেল চুলোয়, হা করে তাকিয়ে কি দেখছে দেখুন। এমন অমনোযোগী ছেলে যদি। দাদামশাই বলেন, দিন না, ধা করে এক থাপ্পড় বসিয়ে গেলে, হতভাগা ছেলে কোথাকার, হার জ্বালিয়েছে, বাবা করবে না খোঁজ, আমার ঘরে এ বয়সে যত ঝুঁকি। তবে কাজল যে দুষ্টু হইয়া উঠিয়াছে এ কথা সবাই বলে। একদণ্ড সুস্থির নয়, সর্বদা চঞ্চল। একদণ্ড চুপ করিয়া থাকে না, সর্বদা বকিতেছে। পণ্ডিত মশাই বলেন, দেখ তো দলু কেমন অঙ্ক কষে, ওর মধ্যে অনেক জিনিস আছে, আর তুই অঙ্কে একেবারে গাধা। পণ্ডিত পিছন ফিরিলেই কাজল মামাতো ভাই দলুকে আঙুল দিয়া ঠেলিয়া চুপি চুপি বলে, তো তোর মধ্যে অনেক জিনিস আছে। কি জিনিস আছে রে? ভাত ডাল খিচুড়ি? খিচুড়ি? হি হি, ইল্লি। খিচুড়ি খাবি দলু? দাদামশাইয়ের কাছে আবার নালিশ হয়। তখন দাদামশাই ডাকিয়া শাস্তিস্বরূপ বানান জিজ্ঞাসা করিতে আরম্ভ করেন। বানান গড়ো সূর্য। কাজল বানানটা জানে, কিন্তু ভয়জনিত উত্তেজনার দরুন হঠাৎ তাহার তোতলামিটা বেশি করিয়া দেখা দেয়।
দু একবার চেষ্টা করিয়াও দন্তস্ব কথাটা কিছুতেই উচ্চারণ করিতে পারিবে না বুঝিয়া অবশেষে বিপন্ন মুখে বলে, তাল বস্য শয়ে দিব্যকার। ঠাস করিয়া চর গালে, ফর্সা গাল তখনই দারিমের মতো রাঙা হইয়া উঠে, কান পর্যন্ত রাঙা হইয়া যায়। কাজলের ভয় হয় না, একটা নিষ্ফল অভিমান হয়। বারে বানানটা তো সে জানে, কিন্তু মুখে যে আটকাইয়া যায় তা তার দোষ কিসের? কিন্তু মুখে অত কথা বলিয়া বুঝাইয়া প্রতিবাদ বা আত্মপক্ষ সমর্থন করিবার মতো এতটা জ্ঞান তাহার হয় নাই। সবটা মিলিয়া অভিমানের মাত্রাটাই বাড়াইয়া তোলে, কিন্তু অভিমানটা কাহার উপর সে নিজেও ভালো বোঝে না। এই সময়ে কাজলের জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটিল। সীতানাথ পণ্ডিত মহাশয় একটু আধটু জ্যোতিষের চর্চা করিতেন। কাজলের পরিবার সময় তাহার দাদামশায়ের সঙ্গে সীতানাথ পণ্ডিত সে সম্বন্ধে আলোচনা করিতেন। পাঁজি দেখিয়া ঠিকুচি তৈয়ারি, জন্মের লগ্ন ও যোগ গণনা, আয়ুষ্কাল নির্ণন ইত্যাদি। আজ বছরখানেক ধরিয়া কাজল প্রায়ই এসব শুনিয়া আসিতেছে, যদিও সেখানে সে কোনো কথা বলে না। কার্তিক মাসের শেষ, শীত তখনও ভালো পড়ে নাই। বাড়ির চারিপাশে অনেক খেজুর বাগান। শিউলিরা কার্তিকের শেষে গাছ কাটিয়াছে। শীতের ঠান্ডা সান্ধ্য বাতাসে টাটকা খেজুর রসের গন্ধ মাখানো থাকে। কাজলদের পাড়ার ব্রহ্ম ঠাকরুন এই সময় কি রোগে পড়িলেন। ব্রহ্ম ঠাকরুনের বয়স কত তা নির্ণয় করা কঠিন। মুড়ি ভাজিয়া বিক্রয় করিতেন। পতিপুত্র কেহই ছিল না। কাজল অনেকবার মুড়ি কিনিতে গিয়াছে তাহার বাড়ি। অত্যন্ত খিটখিটে মেজাজের লোক। বিশেষ করিয়া ছেলেপিলেদের দু চক্ষু পারিয়া দেখিতে পারিতেন না, দূর দূর করিতেন। উঠানে পা দিলে পাছে গাছটা ভাঙে, উঠানটা খুঁড়িয়া ফেলে, এই ছিল তাহার ভয়। কাজলকে বাড়ির কাছাকাছি দেখিলে বলিতেন, একটা যেন মগ, বাড়ি যা বাপু, কঞ্চি টঞ্চির খোঁচা মেরে বসবি, যা বাপু এখান থেকে, জালের চারাগুলো মারাস নে। সেদিন দুপুরের পর তাহার মামাতো বোন অরু বলিল, ব্রহ্ম ঠাকুমা মরমর হয়েছে, সবাই দেখতে যাচ্ছে, যাবি কাজল? ছোট্ট একতলা বাড়ির ঘর। পাড়ার অনেকে দেখিতে আসিয়াছে। মেঝেতে বিছানা পাতা। কাজল ও অরু দোরের কাছে দাঁড়াইয়া উকি মারিয়া দেখিল। ব্রহ্ম ঠাকরুনকে আর চেনা যায় না। মুখের চেহারা যেমন শীর্ণ তেমনই ভয়ঙ্কর, চক্ষু কোটরগত। তাহার ছোট মামা কাছে বসিয়া আছে। হারু কবিরাজ দাওয়ায় বসিয়া লোকজনের সঙ্গে কি কথা বলিতেছে। বৈকালে দু তিনবার শোনা গেল ব্রহ্ম ঠাকরুনের রাত্রি কাটে কিনা সন্দেহ। কাজল কিছু বিস্মিত হইল। এমন দুর্দণ্ড প্রতাপ ব্রহ্ম ঠাকরুন, যাহাকে গামছা পরিয়া উঠানে গোবর জল ছিটাইতে দেখিয়া সে তখনই ভাবিত, তাহার দাদামশায়ের মতো লোক পর্যন্ত যাহাকে মানিয়া চলে, তাহার এ কি দশা হইয়াছে আজ। এত অসহায়, এত দুর্বল তাহাকে কিসে করিয়া ফেলিল। ব্রহ্ম ঠাকরুন সন্ধ্যার আগে মারা গেলেন। কাজলের মনে হইল পাড়াময় একটা নিস্তব্ধতা, কেমন একটা অবদ্ধ বিভীষিকার ছায়া যেন সারা পাড়াকে অন্ধকারের মতো গ্রাস করিতে আসিতেছে। সকলেরই মুখে যেন একটা ভয়ের ভাব। শীতের সন্ধ্যা ঘনাইয়াছে। পাড়ার সকলে ব্রহ্ম ঠাকরুনের সৎকারের ব্যবস্থা করিতে তাহার বাড়ির উঠানে সমবেত হইয়াছে। কাজলের দাদামশাইও গিয়াছেন। কাজল ভয়ে ভয়ে খানিকটা দূরে অগ্রসর হইয়া দেখিতে গেল, কিন্তু ব্রহ্ম ঠাকরুনের বাড়ি পর্যন্ত যাইতে পারিল না। কিছু দূরে একটা বাঁশঝাড়ের নিচে দাঁড়াইয়া রহিল। সেখান হইতে উঠানটা বা বাড়িটা দেখা যায় না। কথাবার্তার শব্দও কানে আসে না। বাতাস লাগিয়া বাঁশঝাড়ের কঞ্চিতে কঞ্চিতে শব্দ হইতেছে। চারিধার নির্জন। কাজলের বুক দুরু দুরু করিতেছিল। একটা অদ্ভুত ধরনের ভাবে তাহার মন পূর্ণ হইল। ভয় নয়, একটা বিস্ময় মাখানো রহস্যের ভাব। অন্ধকারে গা লুকাইয়া দু একটা বাদুর আকাশ দিয়া উড়িয়া চলিয়াছে। অন্যদিন এমন সময়ে বাদুর দেখিলেই কাজল বলিয়া উঠে, বাদুর বাদুর ম্যাথর, যা খাবি তা তেতর।
আজ উড়নশীল বাদুরের দৃশ্য তাহার মনে কৌতুক না জাগাইয়া সেই অজানা রহস্যের ভাবি যেন ঘনীভূত করিয়া তুলিল। ব্রহ্ম ঠাকরুন মারা গেলেন বটে, কিন্তু মৃত্যুকে কাজল এই প্রথম চিনিল। দিদিমা মারা গিয়াছিলেন কাজলের 5 বছর বয়সে, তাহ গভীর রাত্রে। কাজল তখন ঘুমাইয়াছিল, কিছু দেখে নাই, বোঝেও নাই। এবার মৃত্যুর বিভীষিকা, এই অপূর্ব রহস্য তাহার শিশুমনকে আচ্ছন্ন করিয়া ফেলিল। একা একা বেড়ায়, তেমন সঙ্গী সেজুর নাই, আর ওই সব কথা ভাবে। একদিন তাহার মনে হইল, যদি সেও ব্রহ্ম ঠাকরুনের মতো মরিয়া যায়। হাত পায়ে যেন সে বল হারাইয়া ফেলিল। সত্য, সেও হয়তো মারা যাইবে। দিনের পর দিন ভয়টা বাড়িতে লাগিল। একলা শুইয়া শুইয়া কথাটা ভাবে। নদীর বাধা ঘাটের পৈঠায় সন্ধ্যার সময় বসিয়া ওই কথাই মনে ওঠে। এই বড় দলের তীরে দিদিমার মতো, ব্রহ্ম ঠাকরুনের মতো তার দেহ একদিন পুরাইতে। কথাটা ভাবিতেই ভয়ে সর্বশরীর যেন অবশ হইয়া আসে। কাজল তাহার জন্মের সালটা জানিত। কিছুদিন আগে তাহার দাদামশাই সীতানাথ পণ্ডিতের কাছে কাজলের ঠিকুজি করাইয়াছিলেন। সে সময় সেখানে ছিল, কিন্তু তারিখটা জানে না। তবে মাঘ মাসের শেষের দিকে তা জানে। একদিন সে দুপুরে চুপি চুপি কাছারি ঘরে ঢুকিল। তাকের ওপরে রাশিকৃত পুরানো পাজি সাজানো থাকে। চুপি চুপি সবগুলি নামাইয়া 1330 সালের পাজিখানা বাছিয়া লইয়া মাঘ মাসের শেষের দিকের তারিখগুলা দেখিতে লাগিল। কি সে বুঝিল সেই জানে। তাহার মনে হইল 25শে মাঘ বড় খারাপ দিন। ওই দিন জন্মিলে আয়ু কম হয়, খুব কম। তাহার প্রাণ উড়িয়া গেল। ওই দিনটাতেই হয়তো সে জন্মিয়াছে। ঠিক। বড় মামিকে বৈকালে জিজ্ঞাসা করিল, আমি জন্মেছি কত তারিখে মামিমা? বড় মামিমার তো তাহা ভাবিয়া ঘুম নাই, তিনি জানেন না। বড় মামাতো ভাই পটলকে জিজ্ঞাসা করিল, আমি কবে জন্মেছি জানিস পটলদা? পটলের বয়স বছর 10, সে কি করিয়া জানিবে? দাদামশাইয়ের কাছে ঠিকুজি আছে, কিন্তু জিজ্ঞাসা করিতে ভরসা হয় না। একদিন সীতানাথ পণ্ডিতকে জিজ্ঞাসা করিল। তিনি বলিলেন, কেন, সে খোঁজে তোমার কি দরকার? সে থাকিতে না পারিয়া সোজাসুজি বলিয়াই ফেলিল, আমি কতদিন বাঁচব পণ্ডিত মশাই? সীতানাথ পণ্ডিত অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। এমন কথা কোনো ছেলের মুখে কখনো তিনি শুনেন নাই। শশীনারায়ণ বাড়ুজ্যেকে ডাকিয়া কহিলেন, শুনেছেন ও বাড়ুজ্য মশাই, আপনার নাতি কি বলছে? শশীনারায়ণ শুনিয়া বলিলেন, এদিকে তো বেশ ইচড় পাকা। 2 মাসের মধ্যে আজও তো দ্বিতীয় নামটা রপ্ত হলো না। বলো, 12-15 কত? কাজলের ভয়কে কেহই বুঝিল না। কাজল ধমক খাইল বটে, কিন্তু ভয় কি তাহাতে যায়? এক এক সময়ে তাহার মন হাঁপাইয়া ওঠে। কাহাকেও বলিতে পারে না, বুঝাইতে পারে না। এখন সে কি করে? এখানে তাহার কথা কেহ শুনিবে না, রাখিবে না, তাহা সে বোঝে। তাহার বাবাকে বলিতে পারিলে হয়তো উপায় হইত। বর্ষাকালের শেষের দিকে সে 2-1 বার জ্বরে পড়ে। জ্বর আসিলে ওপরের ঘরে একলাটি একটা কিছু টানিয়া গায়ে দিয়া চুপ করিয়া শুইয়া থাকে। কাহারও পায়ের শব্দে মুখ তুলিয়া বলে, ও মামিমা, জ্বরে যে আমার, একটা লেপ বের করে দাও না। ইচ্ছা করে কেহ কাছে বসে, কিন্তু বাড়ির এত লোক, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। জ্বরের প্রথম দিকে কিন্তু চমৎকার লাগে, কেমন যেন একটা নেশা, সব কেমন অদ্ভুত লাগে। ওই জানালার গড়াদেতে একটা ডেও পিঁপড়ে বেড়াইতেছে। চুনে কালিতে মিশাইয়া জানালার কবাটে একটা দাড়িওয়ালা মজার মুখ। জানালার বাহিরের নারিকেল গাছে নারিকেল শুদ্ধ একটা কাদি ভাঙিয়া ঝুলিয়া পড়িয়াছে। নিচে তাহার ছোট মামাতো বোন অরু ভাত ভাত করিয়া চিৎকার শুরু করিয়াছে। বেশ লাগে, কিন্তু শেষের দিকে বড় কষ্ট। গা জ্বালা করে, হাত পা ব্যথা করে, সারা শরীর ঝিমঝিম করে, মাথা যেন ভার বোঝা। এ সময় কেহ কাছে আসিয়া যদি বসে। কাছারির উত্তর গায়ে পথের ধারে
এক বুড়ির খাবারের দোকান। 12 মাস খুব সকালে উঠিয়া সে তেলে ভাজা বেগুনি ফুলুরি ভাজে। কাজল তাহার বাধা খরিদ্দার। অনেকবার বকুনি খাইয়াও সে এ লোভ সামলাইতে সমর্থ হয় নাই। সারিবার দিন 2 পরেই কাজল সেখানে গিয়া হাজির। অনেকক্ষণ সে বসিয়া বসিয়া ফুলুরি ভাজা দেখিল, পুঁই পাতার বেগুনি, জবা পাতার তিল পিটুলি। অবশেষে সে অপ্রতিভ মুখে বলে, আমায় পুঁই পাতার বেগুনি দাও না দিদিমা, দেবে? এই নাও পয়সাটা। বুড়ি দিতে চায় না, বলে, না খোকা দাদা, সেদিন জ্বর থেকে উঠেছ, তোমার বাড়ির লোকে শুনলে আমায় বকবে। কিন্তু কাজলের নির্বন্ধাতিশয্যে অবশেষে দিতে হয়। একদিন বিশ্বেশ্বর মুহুরীর কাছে ধরা পড়িয়া যায়। বুড়ির দোকান হইতে বাহির হইয়া জবা পাতার তিল পিটুলের ঠোঙা হাতে খাইতে খাইতে পুকুর পার পর্যন্ত গিয়াছে। বিশ্বেশ্বর আসিয়া ঠোঙাটি কাড়িয়া লইয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বলিল, আচ্ছা পাজি ছেলে তো, আবার তেলে ভাজা খাবারগুলো রোজ রোজ খাওয়া। কাজল বলিল, আমি খাচ্ছি, তা তো তোমার কি? বিশ্বেশ্বর মুহুরী হঠাৎ আসিয়া তাহার কান ধরিয়া একটা ঝাঁকুনি দিয়া বলিল, আমার কি বটে? রাগে অপমানে কাজলের মুখ রাঙা হইয়া গেল। ইহাদের হাতে মার খাওয়ার অভিজ্ঞতা তাহার এই প্রথম। সে ছেলে মানুষী সুরে চিৎকার করিয়া বলিল, মুখ পুরি অতচ্চারা, তুমি মারলে কেন? বিশ্বেশ্বর তাহার গালে জোরে এক চর বসাইয়া দিয়া বলিল, আমি কেন? এসো তো কর্তার কাছে একবার, এসো। কাজল পাগলের মতো যা তা বলিয়া গালি দিতে লাগিল। চরের চোটে তখন তাহার কান মাথা ঝা ঝা করিতেছে, এবং বোধহয় এই অপমানের কোনো প্রতিকার এখানকার কাহারও নিকট হইতে হইবার আশা নাই। মুহূর্ত মধ্যে ঠাউরাইয়া বুঝিয়া চিৎকার করিয়া বলিল, আমার বাবা আসুক, বলে দেব, দেখো দেখো তখন। বিশ্বেশ্বর হাসিয়া বলিল, আচ্ছা যাও, তোমার বাবার ভয়ে আমি একেবারে গর্তের মধ্যে যাব আর কি। আজ 5 বছরের মধ্যে খোঁজ নিলে না, বাড়ি তো। হয়তো এই কথা বলিতে বিশ্বেশ্বর সাহস করিত না, যদি না সে জানিত তাহার এই জামাইটির প্রতি কর্তার মনোভাব কীরূপ। কাজল রাগের মাথায় ও কতকটা পাছে বিশ্বেশ্বর দাদামশাইয়ের কাছে ধরিয়া লইয়া যায় সেই ভয়ে পুকুরের দক্ষিণ পাড়ের নারিকেল বাগানের দিকে ছুটিয়া যাইতে যাইতে বলিতে লাগিল, দেখো না, দেখো তুমি, বাবা আসুক না। পরে পিছন দিকে চাহিয়া খুব কড়া কথা শোনানো হইতেছে এমন সুরে বলিল, তোমার পেটে খিচুড়ি আছে, খিচুড়ি খাবে? খিচুড়ি? নদীর বাধাঘাটে সেদিন সন্ধ্যাবেলা বসিয়া বসিয়া সে অনেকক্ষণ দিদিমার কথা ভাবিল। দিদিমা থাকিলে বিশ্বেশ্বর মুহুরী গায়ে হাত তুলিতে পারিত? সে জবা পাতার বেগুনি খাইত ওর কি? ওই একটা নক্ষত্র খসিয়া পড়িল। দিদিমা বলিত, নক্ষত্র খসিয়া পড়িলে সে সময় পৃথিবীতে কেউ না কেউ জন্মায়। মরিয়া কি নক্ষত্র হয়? সে যদি মারা যায়, হয়তো অমনি আকাশের গায়ে নক্ষত্র হইয়া ফুটিয়া থাকিবে। আরও মাস কয়েক পরে, ভাদ্র মাসের শেষের দিকে, দাদামশাইয়ের বৈকালিক মিছরির পানা খাওয়ার শ্বেত পাথরের গেলাসটা তাহার বড় মামিমা মাজিয়া ধুইয়া ওপরের ঘরের বাসনের জল চৌকিতে রাখিতে তাহার হাতে দিল। সিঁড়িতে উঠিবার সময় কেমন করিয়া গেলাস হাত হইতে পড়িয়া চুরমার হইয়া গেল ভাঙিয়া। কাজলের মুখ ভয়ে বিবর্ণ হইয়া গেল। তাহার ক্ষুদ্র হৃৎপিণ্ডের গতি যেন মিনিট খানেকের জন্য বন্ধ হইয়া গেল। যা সর্বনাশ! দাদামশাইয়ের মিছরিপানার গেলাসটা যে! সে দিশেহারা অবস্থায় টুকরাগুলা তাড়াতাড়ি খুঁটিয়া খুঁটিয়া তুলিল। পরে অন্য জায়গায় ফেলিলে পাছে কেহ টের পায়, তাই তাড়াতাড়ি আরব্য উপন্যাস যাহার মধ্যে আছে সেই বড় কাঠের সিন্দুকটার পিছনে গোপনে রাখিয়া দিল। এখন সে কি করে? কাল যখন গেলাসের খোঁজ পড়িবে বিকালবেলা, তখন সে কি জবাব দিবে? কাহারও কাছে কোনো কথা বলিল না। বাকি দিনটুকু ভাবিয়া ভাবিয়া কিছু ঠিক করিতেও পারিল না। এক জায়গায় বসিতে পারে না, উদ্বিগ্ন মুখে ছটফট করিয়া বেড়ায়। ওই রকম একটা গেলাস আর কোথাও পাওয়া যায় না। একবার সে এক খেলুড়ে বন্ধুকে চুপি চুপি বলিল, ভাই, তোদের বাড়ি একটা পাথরের গেলাস আছে? কোথায় সে এখন পায় একটা শ্বেত পাথরের গেলাস?
রাত্রে একবার তাহার মনে হইল সে বাড়ি ছাড়িয়া পলাইয়া যাইবে। কলিকাতা কোন দিকে? সে বাবার কাছে চলিয়া যাইবে কলিকাতায়, কাল বৈকালের পূর্বেই। কিন্তু রাত্রে পালানো হইল না। নানা দুঃস্বপ্ন দেখিয়া সে সকালে ঘুম ভাঙিয়া উঠিল। 2-3 বার কাঠের সিন্দুকটার পিছনে সন্তর্পণে উকি মারিয়া দেখিল গেলাসের টুকরাগুলা সেখান হইতে কেহ বাহির করিয়াছে কিনা। বড় মামিমার সামনে আর যায় না, পাছে গেলাসটা কোথায় জিজ্ঞাসা করিয়া বসে। দুপুরের কিছু পরে বাড়ির রাস্তা দিয়া কে একজন সাইকেল চড়িয়া যাইতেছে দেখিয়া সে নাট মন্দিরের বেড়ার কাছে ছুটিয়া দেখিতে গেল, কিন্তু সাইকেল দেখা তাহার হইল না। নদীর বাধাঘাটে একখানা কাহাদের ডিঙি নৌকা লাগিয়াছে। একজন ফর্সা চেহারার লোক একটা ছড়ি ও ব্যাগ হাতে ডিঙি হইতে নামিয়া ঘাটের সিঁড়িতে পা দিয়া মাঝির সঙ্গে কথা কহিতেছে। কাজল অবাক হইয়া ভাবিতেছে, লোকটা কে? এমন সময় লোকটা মাঝির সঙ্গে কথা শেষ করিয়া এদিকে মুখ ফিরাইল। সঙ্গে সঙ্গে কাজল অল্পক্ষণের জন্য চোখে যেন ধোঁয়া দেখিল। পরক্ষণেই সে নাটমন্দিরের বেড়া গলাইয়া বাহিরের নদীর ধারে রাস্তাটা বাহিয়া বাধাঘাটের দিকে ছুটিল। যদিও অনেক বছর পরে দেখা, তবুও কাজল চিনিয়াছে লোকটিকে, তাহার বাবা। অপু খুলনার স্টিমার ফেল করিয়াছিল, নতুবা সে কাল রাত্রেই এখানে পৌঁছিত। সে মাঝিদের জিজ্ঞাসা করিতেছিল পরশু ভোরে নৌকা এখানে আনিয়া তাহাকে বরিশালের স্টিমার ধরাইয়া দিতে পারিবে কিনা। কথা শেষ করিয়াই ফিরিয়া চাহিয়া সে দেখিল একটি ছোট সুশ্রী বালক ঘাটের দিকে দৌড়িয়া আসিতেছে। পরক্ষণেই সে চিনিল, আজ সারা পথ নৌকায় সে ছেলের কথা ভাবিয়াছে। না জানি সে কত বড় হইয়াছে, কেমন দেখিতে হইয়াছে, তাহাকে ভুলিয়া গিয়াছে না মনে রাখিয়াছে। ছেলের আগেকার চেহারা তাহার মনে ছিল না। এই সুন্দর বালকটিকে দেখিয়া সে যুগপৎ প্রীত ও বিস্মিত হইল। তাহার সেই 3 বছরের ছোট্ট খোকা এমন সুদর্শন লাবণ্য ভরা বালকে পরিণত হইল কবে? সে হাসি মুখে বলিল, কিরে খোকা, চিনতে পারিস? কাজল ততক্ষণে আসিয়া অসীম নির্ভরতার সহিত তাহার কোমর জড়াইয়া ধরিয়াছে। ফুলের মতো মুখটি উঁচু করিয়া হাসি ভরা চোখে বাবার মুখের দিকে চাহিয়া বলিল, না বই কি, আমি বেড়ার ধার থেকে দেখেই ছুট দিয়েছি। এতদিন আসনি কেন বাবা? একটা অদ্ভুত ব্যাপার ঘটিল। এতদিন তো ভুলিয়া ছিল, কিন্তু আজ এই মাত্র হঠাৎ দেখিবা মাত্রই অপুর বুকের মধ্যে একটা গভীর স্নেহ সমুদ্র উদ্বেল হইয়া উঠিল। কি আশ্চর্য! এই ক্ষুদ্র বালকটি তাহারই ছেলে, জগতে নিতান্ত অসহায়, হাত পা হারা, অবোধ। জগতে সে ছাড়া ওর আর কেউ তো নাই। কি করিয়া এতদিন সে ভুলিয়াছিল? কাজল বলিল, ব্যাগে কি বাবা? দেখবি, চল দেখাবো এখন। তোর জন্যে কেমন পিস্তল আছে, একসঙ্গে দুমদুম আওয়াজ হয়। ছবির বই আছে 2খানা, কেমন একটা রবারের বেলুন। তো তোমাকে একটা কথা বলবো বাবা? তো তোমার কাছে একটা পাথরের গেলাস আছে? পাথরের গেলাস? কেন রে, পাথরের গেলাস কি হবে? কাজল চুপি চুপি বাবাকে গেলাস ভাঙার কথা সব বলিল। বাবার কাছে কোনো ভয় হয় না। অপু হাসিয়া ছেলের গায়ে হাত বুলাইয়া বলিল, আচ্ছা চল, কোনো ভয় নেই। সঙ্গে সঙ্গে কাজলের সব ভয়টা কাটিয়া গেল। একজন অসীম শক্তিধর বজ্রপাণী দেবতা যেন হঠাৎ বাহুদয় মেলিয়া তাহাকে আশ্রয় ও অভয়দান করিয়াছে। মা ভই। রাত্রে কাজল বলিল, আমি তোমার সঙ্গে যাব বাবা। অপুর অনিচ্ছা ছিল না, কিন্তু কলিকাতায় এখন নিজেরই অচল। সে ভুলাইবার জন্য বলিল, আচ্ছা হবে হবে, শোন একটা গল্প বলি খোকা। কাজল চুপ করিয়া গল্প শুনিল। বলিল, নিয়ে যাবে তো বাবা? এখানে সবাই বকে, মারে বাবা। তুমি নিয়ে চলো, তোমার কত কাজ করে দেব। অপু হাসিয়া বলে, কাজ করে দিবি? কি কাজ করে দিবি রে খোকা? তারপর সে ছেলেকে গল্প শোনায়। একবার চাহিয়া দেখে
কখন সে ঘুমাইয়া পড়িয়াছে। খানিক রাত্রি পর্যন্ত সে একখানা বই পড়িল। পরে আলো নিভাইবার পূর্বে ছেলেকে ভালো করিয়া শোয়াইতে গেল। ঘুমন্ত অবস্থায় বালককে কি অদ্ভুত ধরনের অবোধ, অসহায়, দুর্বল ও পরাধীন মনে হইল অপুর। কি অদ্ভুত ধরনের অসহায় ও পরাধীন! সে ভাবে, এই যে ছেলে, পৃথিবীতে এ তো কোথাও ছিল না, যাচিয়াও তো আসে নাই। অপর্ণা ও সে দুজনে যে উহাকে কোন অনন্ত হইতে সৃষ্টি করিয়াছে, তাহার পর সংসারে আনিয়া অবোধ নিষ্পাপ বালককে একা এভাবে সংসারে ছাড়িয়া দিয়া পালানো কি অপর্ণাই সহ্য করিবে? কিন্তু এখন কোথায় বা লইয়া যায়? প্রাচীন গ্রীসের এক সমাধির উপরে সেই যে স্মৃতিফলকটির কথা সে পড়িয়াছিল ফ্রেডারিক হ্যারিসনের বইয়ে, দিস চাইল্ড অফ 10 years, ফিলিপ, হিজ ফাদার লেইড হেয়ার, হিজ গ্রেট হোপ নিকোটিলিস। সে দূরকালের ছোট্ট বালকটির সুন্দর মুখ, সুন্দর রং, দেব শিশুর মতো সুন্দর 10 বৎসরের বালক নিকোটিলিসকে আজ রাত্রে সে যেন নির্জন প্রান্তরে খেলা করিতে দেখিতে পাইতেছে। সোনালি চুল, ডাগর ডাগর চোখ। তাহার স্নেহস্মৃতি গ্রীসের সে নির্জন প্রান্তরের সমাধিক্ষেত্রের বুকে অমর হইয়া আছে। শত শতাব্দী পূর্বে সেই বিরোহী পিতৃহৃদয়ের সঙ্গে সে যেন আজ নিজের নারীর যোগ অনুভব করিল। মনে হইল মানুষ সব কালে, সব অবস্থায় এক এক। কিংবা দেবতার মন্দির দ্বারে আরোগ্যকামী বহু যাত্রী জড়ো হইয়াছে নানা দিক দেশ হইতে। ছোট ছেলেটির গরিব বাবা তাহাকে আনিয়াছে। ছেলেটি অসুখে ভোগে, রুগ্ন। স্বপ্নে দেবতা আসিয়া বলিলেন, যদি তোমার রোগ সারিয়ে দিই, আমায় কি দেবে ইউফেনিস? সত্যি, অসুখ সারিলে সে বাঁচে। ছেলেটি উৎসাহের সুরে বলিল, 10টা মার্বেল আমার আছে, সব কটাই দিয়ে দেব। দেবতা খুশির সুরে বলিলেন, সব কটা? বলো কি? বেশ বেশ, রোগ সারিয়ে দেব তোমার। বাৎসল্য রসের এমন গভীর অনুভূতি জীবনে তাহার এই প্রথম। অনেকদিন পরে ওপরের ঘরটাতে শুইল, সেই তাহার ফুলশয্যার খাটটাতে। কাজল পাশে ঘুমাইতেছে, কিন্তু রাত পর্যন্ত তাহার নিজের ঘুম আসিল না। জানালার বাহিরে চাহিয়া চাহিয়া কি ভাবিতে লাগিল। গত 5-6 বৎসর বিদেশে সম্পূর্ণ অন্য ধরনের জীবনযাত্রা ও নবতর অনুভূতিরাজির ফলে পুরাতন দিনের অনেক অনুভূতি অস্পষ্ট হইয়া গিয়াছে। এখানকার তো আরও, কারণ 8-9 বৎসর এখানকার জীবনের সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগ নাই। তাই আজ এই চিলে কোঠার বহু পরিচিত ঘরটা, এই পালঙ্কটা, ওই সুপারি বনের শাড়ি, এসব যেন স্বপ্ন বলিয়া মনে হইতেছে। ঠিক আবার পুরানো দিনের মতো জ্যোৎস্না উঠিয়াছে। ঠিক সেই সব দিনের মতো নাট মন্দির হইতে নৈশ কীর্তনের খোলের আওয়াজ আসিতেছে। কিন্তু সে অপু নাই, বদলাইয়া গিয়াছে, বেমালুম বদলাইয়া গিয়াছে। স্ত্রীর গহনা বেচিয়া বই ছাপাইয়া ফেলিল পূজার পরেই। কেবল হার ছড়াটা বেচিতে পারিল না। অপর্ণার অন্যান্য গহনার অপেক্ষা সে এই হার ছড়াটার সঙ্গে বেশি পরিচিত। তাই হারটা সামনে খুলিয়া খানিকক্ষণ ভাবিল। অপর্ণার সেই হাসি হাসি মুখখানা যেন ঝাপসা মতো মনে পড়ে। প্রথমটাতে হঠাৎ যেন খুব সুস্পষ্ট মনে আসে। 8 সেকেন্ড কি 21 সেকেন্ড মাত্র সময়ের জন্য, তারপরে ঝাপসা হইয়া যায়। ওই 8 সেকেন্ডের জন্য মনে হয় সেই সেরকম ঘাড় বাঁকাইয়া মুখে হাসি টিপিয়া সামনে দাঁড়াইয়া আছে। ছাপানো বইয়ের প্রথম কপিখানা দপ্তরির বাড়ি হইতে আনাইয়া দেখিয়া সে দুঃখ ভুলিয়া গেল। কিছু না, সব দুঃখ দূর হইবে। এই বইয়ে সে নাম করিবে। আজ 20 বৎসরের দূর জীবনের পার হইতে সে নিশ্চিন্দিপুরের পুরো ভিটাকে অভিনন্দন পাঠাইল মনে মনে। যেখানেই থাকি ভুলিনি। যাহাদের বেদনার রঙে
তাহার বইখানা রঙিন, কত স্থানে কত অবস্থায় তাহাদের সঙ্গে পরিচয়। হয়তো কেউ বাঁচিয়া আছে, কেউ বা নাই। তাহারা আজ কোথায় সে জানে না। এই নিস্তব্ধ রাত্রির অন্ধকার শান্তির মধ্য দিয়া সে মনে মনে সকলকেই আজ তাহার ধন্যবাদ জানাইতেছে। মাস কয়েকের জন্য একটা ছোট অফিসে একটা চাকরি জুটিয়া গেল, তাই রক্ষা। এক জায়গায় আবার ছেলে পড়ায়। এসব না করিলে খরচ চলে বা কিসে? বইয়ের বিজ্ঞাপনের টাকাই বা আসে কোথা হইতে? আবার সেই 9:30টার সময় আপিসে দৌড়। সেখান হইতে বাহির হইয়া একটা গলির মধ্যে একতলা বাসায় ছোট্ট ঘরে 2টি ছেলে পড়ানো। বাড়ির কর্তার কিসের ব্যবসা আছে। এই ঘরে তাদের প্যাকবাক্স ছাদের কড়ি পর্যন্ত সাজানো। তাহারই মাঝখানে ছোট তক্তপোষে মাদুর পাতিয়া ছেলে 2টি পড়ে। সন্ধ্যার পরে অপু যখনই পড়াইতে গিয়াছে তখনই দেখিয়াছে কয়লার ধোঁয়ায় ঘরটা ভরা। শীতকাল কাটিয়া পুনরায় গ্রীষ্ম পড়িল। বইয়ের অবস্থা খুব সুবিধা নয়। নিজে না খাইয়া বিজ্ঞাপনের খরচ যোগায়, তবু বইয়ের কাটতি নাই। বইওয়ালারা উপদেশ দেয়, এডিটারদের কাছে কি বড় বড় সাহিত্যিকদের কাছে যান, একটু জোগাড়যন্ত্র করে ভালো সমালোচনা বার করুন। আপনাকে চেনে কে? বই কি হাওয়ায় কাটবে মশাই? অপু সেসব পারিবে না। নিজের লেখা বই বগলে করিয়া দৌড়ে দৌড়ে ঘুরিয়া বেড়ানো তাহার কর্ম নয়। এতে বই কাটে ভালো, না কাটে সে কি করিবে? অতএব জীবন পুরাতন পরিচিত পথ ধরিয়াই বহিয়া চলিল। আপিস আর ছেলে পড়ানো। রাত্রে আরেকটা নতুন বই লেখে। ও যেন একটা নেশা। বই বিক্রি হয় না হয়, কেউ পড়ে না পড়ে, তাহাকে যেন লিখিয়া যাইতেই হইবে। মেসে লেখার অত্যন্ত অসুবিধে হইতেছে দেখিয়া সে একটা ছোট একতলা বাড়ির নিচেকার একটা ঘর 8 টাকায় ভাড়া লইয়া সেখানে উঠিয়া গেল। মেসের বাবুরা লোক বেশ ভালোই, কিন্তু তাহাদের মানসিক ধারা যে পথ অবলম্বনে চলে অপুর পথ তা নয়। তাহাদের মূর্খতা, সংস্কার, সীমাবদ্ধতা ও সর্বরকমের মানসিক দৈন্য অপুকে পীড়া দেয়। খানিকক্ষণ মিষ্টালাপ হয়তো এদের সঙ্গে চলিতে পারে, কিন্তু বেশিক্ষণ আড্ডা দেওয়া অসম্ভব। বরং কারখানার ননি মিস্ত্রি কি চাপদানির বিশু শেখরার আড্ডার লোকজনকে ভালোই লাগিত, কারণ তাহারা যে জগৎটাতে বাস করিত অপুর কাছে সেটা একেবারেই অপরিচিত। তাহাদের মোহ ছিল, সেই অজানা ও অপরিচয়ের মোহ। কাশীর কথক ঠাকুর কি অমরকণ্টকের আজবলাল ঝাকে যে কারণে ভালো লাগিয়াছিল। কিন্তু এরা সে ধরনের অনন্য সাধারণ নয়, নিতান্তই সাধারণ ও নিতান্ত ক্ষুদ্র। কাজেই বেশিক্ষণ থাকিলেই হাঁপ ধরে। অপুর নতুন ঘরটাতে দরজা জানালা কম। দক্ষিণ দিকের ছোট জানালাটা খুলিলে পাশের বাড়ির ইট বার করা দেওয়ালটা দেখা যায় মাত্র। ভাবিল, তবুও তো একা থাকতে পারব, লেখাটা হবে। বাড়ি বদল করার দিনটা জিনিসপত্র সরাইতে ও ঘর গুছাইতে সন্ধ্যা হইয়া গেল। হাত পা ধুইয়া ঠান্ডা হইয়া বসিল। আজ রবিবার, ছেলে পড়ানো নাই। বাপ! নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। সেই অতটুকু ঘর, কয়লার ধোয়া আর রাজ্যের প্যাকবাক্সের টারপিন তেলের মতো গন্ধ। আজ কয়েকদিন হইল কাজলের একখানা চিঠি পাইয়াছে। এই প্রথম চিঠি, কাটাকুটি বানান ভুলে ভর্তি। আর একবার পত্রখানা বাহির করিয়া পড়িল। 12-15 হইল এইবার লইয়া। বাবার জন্য তাহার মন কেমন করে। একবার যাইতে লিখিয়াছে। একখানা আরব্য উপন্যাস ও একটা লণ্ঠন লইয়া যাইতে লিখিয়াছে, যেন বেশি দেরি না হয়। অপু ভাবে ছেলেটা পাগল। লণ্ঠন কি হবে? লণ্ঠন, দেখো তো কাণ্ড। উঠিয়া ঘরে আলো জ্বালিয়া ছেলের পত্রের জবাব লিখিল। সে আগামী শনিবার তাহাকে দেখিতে যাইতেছে। সোম ও মঙ্গলবার ছুটি। ট্রেনে স্টিমারে বেজায় ভিড়। খুলনার স্টিমার এবারও ফেল করিল। শ্বশুরবাড়ি পৌঁছিতে বেলা দুপুর গড়াইয়া গেল। নৌকা হইতেই দেখে কাজল ঘাটে তাহার অপেক্ষায় হাসি মুখে দাঁড়াইয়া। নৌকা থামিতে না থামিতে সে ছুটিয়া আসিয়া তাহাকে জড়াইয়া ধরিল। মুখ উঁচু করিয়া বলিল, বাবা, আমার আরব্য উপন্যাস।
অপু সে কথা একেবারে ভুলিয়া গিয়াছে। কাজল কাঁদো কাঁদো সুরে বলিল, বাবা, এত করে লিখলাম, তুমি ভুলে গেলে লন্ঠন। অপু বলিল, আচ্ছা তুই পাগল নাকি, কি করবি? কাজল বলিল, সে লন্ঠন নয় বাবা, হাতে ঝুলোনো যায়, রাঙা কাজ, সবুজ কাজ বের করা যায় এমনই ধারা। তুমি আমার কোনো কথা শোনো না, একটা আরশি আনবে বাবা। আরশি? কি করবি আরশি? আমি আরশিতে ছিয়া দেখব। অপর্ণার দিদি মনোরমা অনেকদিন পরে বাপের বাড়ি আসিয়াছেন। বেশ সুন্দরী, অনেকটা অপর্ণার মতো মুখ। ছোট ভগ্নিপতিকে পাইয়া খুব আহ্লাদিত হইলেন। স্বর্গগত মা ও বোনের নাম করিয়া চোখের জল ফেলিলেন। অপু তাহার কাছে সত্যকার স্নেহ ভালোবাসা পাইল। সন্ধ্যাবেলা অপু বলিল, আসুন দিদি, ছাদের ওপর বসে আপনার সঙ্গে একটু গল্প করি। ছাদ নির্জন, নদীর ধারে, অনেক দূর পর্যন্ত দেখা যায়। অপু বলিল, আমার বিয়ের রাতের কথা মনে হয় মনোরমা দি? মনোরমা মৃদু হাসিয়া বলিলেন, সেও যেন এক স্বপ্ন, কোথা থেকে কি যেন সব হয়ে গেল ভাই। এখন ভেবে দেখলে, সেদিন তাই এই ছাদের ওপর বসে অনেকক্ষণ ধরে ভাবছিলুম, তোমাকেও তো আমি সেই বিয়ের পর আর কখনো দেখিনি। এবারে এসেছিলুম ভাগ্যিস, তাই দেখাটা হলো। হাসির ভঙ্গি ঠিক অপর্ণার মতো, মুখের কত কি ভাব ঠিক তাহারই মতো। বিস্মৃতির জগৎ হইতে সেই যেন আবার ফিরিয়া আসিয়াছে। মনোরমা অনুযোগ করিয়া বলিলেন, তুমি তো দিদি বলে খোঁজও করো না ভাই। এবার পুজোর সময় বরিশালে যেও, বলা রইল, মাথার দিব্যি। আর তোমার ঠিকানাটা আমায় লিখে দিও তো। কোথা হইতে কাজল আসিয়া বলিল, বাবা, একটা অর্থ জানো? অর্থ? কি অর্থ? কাজলের মুখ তাহার অপূর্ব সুন্দর মনে হয়। কেমন এক ধরনের ঘাড় একধারে বেঁকাইয়া চোখে খুশির হাসি হাসিয়া কথাটা শেষ করে, আবার তখন বোকার মতোই হাসে। হঠাৎ যেন মুখখানা করুণ ও অপ্রতিভ দেখায়। ঠিক এই সময়েই অপুর মনে ওই স্নেহের বেদনাটা দেখা দেয় কাজলের ওই ধরনের মুখভঙ্গিতে। বলো দেখি বাবা, এখান থেকে দিলাম সারা, সারা গেল সেই বামুন পাড়া, কি অর্থ? অবু ভাবিয়া ভাবিয়া বলিল, পাখি। কাজল ছেলে মানুষই হাসির খই ফুটাইয়া বলিল, ইল্লি, পাখি বুঝি? শাক তো, শাকের ডাক, তুমি কিচ্ছু জানো না বাবা। অপু বলিল, ছি বাবা, ওরকম ইল্লি টিল্লি বলো না, বলতে নেই ও কথা, ছি। কেন বলতে নেই বাবা? ও ভালো কথা নয়। আসিবার আগের দিন রাত্রে কাজল চুপি চুপি বলিল, এবার আমায় নিয়ে যাও বাবা, আমার এখানে থাকতে একটুও ভালো লাগে না। অপু ভাবিল, নিয়েই যাই এবারে, এখানে ওকে কেউ দেখে না, তাছাড়া লেখাপড়াও এখানে থাকলে যা হবে। পরদিন সকালে ছেলেকে লইয়া সে নৌকায় উঠিল। অপর্ণার তুরঙ্গ ও হাত বাক্সটা এখানে ৮-৯ বৎসর পড়িয়া আছে, তাহার বড়শালী সঙ্গে দিয়া দিলেন। ইহাদের তুলিয়া দিতে আসিয়া ঘাটে দাঁড়াইয়া চোখের জল ফেলিলেন। অপুকে বারবার বরিশালে যাইতে অনুরোধ করিলেন। সকালের নবীন রোদ ভাঙা নাটমন্দিরের গায়ে পড়িয়াছে। নদী জল হইতে একটা আমিষ গন্ধ আসিতেছে। শ্বশুর মহাশয়ের তামাক খাওয়ার কয়লা পোড়ানোর জন্য শুকনো ডালপালায় আগুন দেওয়া হইয়াছে নদীর ধারটাতেই। কুণ্ডলি পাকাইয়া ধোঁয়ার রাশ ওপরে উঠিতেছে। সকালের বাতাসটা বেশ ঠান্ডা। আজ বহু বৎসর আগে যেদিন বন্ধু প্রণবের সঙ্গে বিবাহের নিমন্ত্রণে এ বাটি আসিয়াছিল, তখন সে কি ভাবিয়াছিল এই বাড়িটার সহিত তাহার জীবনে এমন একটি অদ্ভুত যোগ সাধিত হইবে। আজও সেদিনটার কথা বেশ স্পষ্ট মনে আছে। আগের দিন একটা গ্রামোফোনের গান শুনিয়াছিল, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুনিয়া গানটা মুখস্থ করিয়াছিল ও সারা পথে ও স্টিমারে আপন মনে গাহিয়াছিল। এখনো গুনগুন করিয়া গানটা গাহিলে সেই দিনটা আবার ফিরিয়া আসে।